জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার হিসাবে কোনো কাজ করছেন না। তিনি পুরোপুরি বিজেপির হয়ে দালালি কাজটা করছেন। এই বাংলার প্রচুর মানুষকে বেনাগরিক করে দেওয়ার আরএসএস এর দীর্ঘদিনের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আরএসএস বিজেপিকে দিয়ে যে প্ল্যান করেছে, সেই প্ল্যান বাস্তবায়ন করছে এই জ্ঞানেশ কুমার। ফলে জ্ঞানেশ কুমার এখানে এসে মানুষগুলোকে কি করে বাঁচানো যায় সেই সমস্ত প্রশ্নে না গিয়ে সরাসরি তিনি নির্বাচনের কথা বলেছেন। তার চেয়ে দুর্ভাগ্যের কথা, এই রাজ্যের বিজেপির বাইরে যে সমস্ত রাজনৈতিক দল আছে, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, তারা পুরোপুরি দায়ী। তারা এখন পর্যন্ত এসআইআর নিয়ে তাদের যে ভূমিকা পালন করার কথা ছিল, তারা কেউ কোনো কিছু করলো না। আজকে যে 60 লক্ষের বেশি মানুষ এই আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গেছে, তার জন্য আমি বলবো যে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই দায়ী। এরা কোনো কিছু করেনি। এখন সমস্ত ঘটনা ঘটার পরে তারা মায়া কান্না করছে, এবং এখনো মানুষের সামনে যে বিপদ, সেটা মানুষের সামনে পরিষ্কার করে বলছে না। এখন ভাবছে ভোটটা কোনো পার হলে হলো। তারা বাঙালি, তারা বাংলার মানুষ, তারা বাঙালিত্ব, তারা সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের ভোটাধিকার কি রক্ষা হয়, তাদের নাগরিকত্ব কি রক্ষা হয়, তারা কিভাবে বেঁচে থাকবেন, সেই নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তাদের চিন্তা ভাবনা তাদের দল কি করে বাঁচবে, তাদের ভোট কি করে হবে, তারা এই নিয়ে চিন্তা ভাবনা করছে। এবং এরপরে এই যে 60 লক্ষ মানুষের মধ্যে যারা ডি ভোটার হয়ে যাবেন, তারা শুধু ডি ভোটার হয়ে থাকবেন না, এখনো মানুষকে ভুল বোঝাচ্ছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল। কি বলছে? যে ভোটটা পার হয়ে যাক, ভোটের আগে যে কজন মানুষ ভোটার হয়ে যাবেন হবেন, ভোটার পরে তাদেরকে আবার তোলা হবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। যারা ভোটের আগে নাম উঠবে না, তারা ডি ভোটার হবেন, এবং ডি ভোটার হলে তাদের জমি জায়গা বিক্রি হবে না, তাদের ব্যাংক কাজ করবে না, তাদের রেশন কার্ড কাজ করবে না, তাদের গ্যাসের কাজ করবে না, সরকারি কোনো প্রকল্প তারা পাবে না, সব বন্ধ হয়ে যাবে। এবং যারা চাকরি বাকরি করছেন, তাদের চাকরি সাসপেন্ড হয়ে যাবে। এইরকম একটা ভয়ঙ্কর অবস্থাতে এরা বলছে যে ভোটের পরে ওগুলো আস্তে আস্তে হয়ে যাবে। এই যে ভয়ঙ্কর কথাটা মানুষের সামনে বলছে না, তার জন্য সামনে যে বিপদ আসছে বাঙালির সামনে, আমাদের সামনে, সেটা হচ্ছে এই কংগ্রেস এবং তৃণমূল সমানভাবে দায়ী। পাশাপাশি আর একটা ঘটনা হচ্ছে যে যাদের বাদ দিয়েছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে মুসলমানদেরকে, দলিতদেরকে ও মহিলাদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা পরিকল্পনা করে বাদ দেওয়া হয়েছে, যাতে করে আরএসএস এর যে মূল পরিকল্পনা, যে হিন্দু রাষ্ট্র তৈরি করা, এই হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য, হিন্দু রাষ্ট্র হয়ে গেলে তাদের যে স্বপ্ন যে এদেশের মুসলমানদেরকে, দলিতদেরকে তারা নাগরিক রাখবে না, এটা তাদের নীতিগত অবস্থান হিন্দু রাষ্ট্রের, সেইটাকে বাস্তবায়ন করার জন্য তারা ধীরে ধীরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটা একটা করে এই পরিকল্পনা এগোচ্ছে। এবং সেই পরিকল্পনার প্রথম পার্ট ছিল নাগরিকত্ব আইনের সংশোধন। এই নাগরিকত্ব আইনের বড় সংশোধন হয়েছে 1987 সালে এবং 2003 সালে। এই সময়ে সিপিএম এবং কংগ্রেস নিঃশর্তভাবে সমর্থন করেছে আইন সংশোধন করার জন্য, তারা কোনো কিছু বলেনি। আজকে সিপিএম, কংগ্রেস গত 2 বছরের মধ্যে একটা শব্দ বলেনি, একটা কথা বলেনি যে এই নাগরিকত্ব আইনের যে সংশোধন হয়েছে সেটা সংশোধন করতে হবে। কেন করেনি? যে 2087 সালে, 1987 সালে, 2003 সালে তারা যে নিঃশর্ত সমর্থন দিয়ে নাগরিক আইনটা সংশোধন করেছে, সেই জন্য তারা বলতে পারছে না। পাশাপাশি পরবর্তীকালে 2003-এর পরে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল সবাই মিলে এই আইন সংশোধনের ক্ষেত্রে নিঃশর্ত সমর্থন করেছে। কিছুদিন আগে যে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার আইন সংশোধন করলো যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, তখন কংগ্রেস, সিপিএম, তৃণমূলের কি ভূমিকা ছিল? এই নাটকবাজি করছে এদের সাথে। ফলে এখন বাংলার জনগণের দায়িত্ব হচ্ছে যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল ছেড়ে দিয়ে কোনো রাজনৈতিক দলের লেজুর না হয়ে রাজনৈতিক দল নিরপেক্ষভাবে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ, সমস্ত রাজনৈতিক দলের সাধারণ মানুষ হিসাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করা। এই যে গত কদিন আগে ধ্যানেশ কুমার এসেছিলেন এখানে, জ্ঞানেশ কুমার না ধ্যানেশ কুমার, কি নামটা ওরকমই। তো উচিত ছিল যে বিজেপি বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত মানবাধিকার সংগঠন, সমস্ত সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে এমন একটা আন্দোলন করা, সেখানে বসে যাওয়া, যে তাকে কিছুতে কোনোভাবে অফিসে ঢুকতে না দেওয়া, তাদের গুলি চলুক, মানুষ মরুক, জেল খাটুক, কিছুতেই কোনো করা যেত না। প্রয়োজন হলে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, 8 দিন, 10 দিন আটকে রেখে দেওয়া উচিত ছিল। সেই কাজ তারা করতে পারেনি। তারা চলে যাওয়ার পরে, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে, আজকে তারা 10 জন, 15 জন, 20 জন লোক নিয়ে নাটকবাজি করে বেড়াচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট বলেছে, কি বলেছে? যে যাদের ভোটার লিস্ট বাদ দিয়ে নাম, যাদের নাম ভোটার লিস্টের নাম উঠছে না,
ভোটটা হয়ে যাবে, তাদের পরবর্তীতে কোনো রাস্তা নেই আইনের কাছে যাওয়া, আদালতে যাওয়া, তাদের একটা রাস্তা ট্রাইব্যুনালে যাওয়া। ট্রাইব্যুনালে যাওয়া মানে হচ্ছে এনআরসি হচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিল যে এইটা হচ্ছে এনআরসি করার প্রক্রিয়া। অথচ গত 2 বছর ধরে আমরা বলে আসছি, এই সিপিএম, এই কংগ্রেসের, তৃণমূল একবারের জন্য বলেনি যে এনআরসি হচ্ছে। সুপ্রিম কোর্টের এই ভূমিকা নিয়ে কি বলবেন, যে যারা 7 লক্ষ ভোট যাদের হবে, উঠবে যতদিন না ভোট আস্তে আস্তে, তাদেরকে নিয়ে বলবো শুধু এ সার নিয়ে নয়, শুধু বাংলা নিয়ে নয়, গত কয়েক বছর ধরে সুপ্রিম কোর্ট যে ভূমিকা পালন করছে, সেটাও ওই নির্বাচন কমিশনার মতো। নির্বাচন কমিশন যেমন বিজেপির কথায় উঠছে আর বসছে, সেই রকমই সুপ্রিম কোর্ট কিছু ব্যক্তিগত মামলা বাদ দিয়ে, কিছু ছোটখাটো মামলা বাদ দিয়ে, যেখানে দেশের কথা, সমাজের কথা আসছে, নির্বাচনের কথা আসছে, সম্প্রদায়ের কথা আসছে, সেখানে তারা প্রত্যেকটা আইনে, প্রত্যেকটা বিচারে, প্রত্যেকটা মামলায় তারা বিজেপির হয়ে কথা বলেছে। ভয়ঙ্কর কথা বলছেন। ভয়ঙ্কর কথা বলছি, আমি বলছি ভয়ঙ্কর কথা বলছি। এবং সেই জন্য এখন সুপ্রিম কোর্টের কাছে কোনো কিছু পাওয়ার আশা নেই। সুপ্রিম কোর্টও বিজেপির হয়ে কাজ করছে, নির্বাচন কমিশন কাজ করছে। এখন জনগণের রাস্তা সুপ্রিম কোর্ট ছেড়ে দেওয়া, নির্বাচন কমিশন ছেড়ে দেওয়া, জনগণের দাঁড়াতে জনগণের পায়ে, যে দেশ হচ্ছে আমাদের, আমরা দেশের নাগরিক, আমরা দেশের মালিক, আমরা বিজেপিকে তৈরি করেছি। বিজেপির কথায় তুমি চললে আমরা সবাইকে অপমান করব। এই কাজটা যদি জনগণ করতে না পারে, তাহলে এখান থেকে বাঁচার কোনো রাস্তা নেই। করতে মানতে বারণ করছেন সাধারণ মানুষকে। সুপ্রিম কোর্ট যে ভূমিকা পালন করছে, সেই ভূমিকার বিরুদ্ধে লড়াই করার জন্য এখনো বলছি, সুপ্রিম কোর্ট যে ভূমিকা পালন করছে সেই ভূমিকার বিরুদ্ধে আমি লড়াই করার জন্য এখনো বলছি। কারণ সুপ্রিম কোর্ট সঠিক ভূমিকা পালন করছে না। সুপ্রিম কোর্ট জানে না যে আমার বিরুদ্ধে অভিযোগ, আমি দেশের নাগরিক কিনা, আমি ভোটার হতে পারবো কিনা। তাহলে সে যখন তার বিচারককে দিয়ে আমার কাগজপত্র পরীক্ষা করাবে, তাহলে আমাকে ডাকতে হবে, অথবা আমার আইনজীবী দিতে হবে। তাহলে আমার কাগজপত্র পরীক্ষা করবে, আমি থাকবো না, আমার আইনজীবী থাকবে না, তাহলে সেটা বিচার কি করা হয়? সেটা ন্যায় বিচার হয়? সুপ্রিম কোর্টে জানে না? সুপ্রিম কোর্টে এই অর্ডারটা দিল না কেন? এটা তো ছোট বিষয়। এটা সাধারণ মানুষ বলবে যে আমার বিরুদ্ধে অভিযোগ, আমি কাগজপত্র জমা দিয়েছি, আমি ভোটার হবো কিনা, আমার কাগজপত্র পরীক্ষা দেখা হচ্ছে, তাহলে হয় আমাকে থাকতে হবে, আমার আইনজীবীকে থাকতে হবে, আমাকে বলতে হবে তোমার বিরুদ্ধে এই অভিযোগ, তোমার এই কাগজপত্র, এই ত্রুটি আছে। সেইটা না বলে, আমাকে না জানিয়ে, আমার অগোচরে, আমাকে অনুপস্থিত রেখে তারা সিদ্ধান্ত নিচ্ছে। এইটা ন্যায় বিচার কি করে হয়? সুপ্রিম কোর্টের বুঝতে পারছে না। সুপ্রিম কোর্টের উচিত ছিল এইটা বলা যে 60 লক্ষ মানুষের যখন তোমরা বিচার করবে, তখন প্রত্যেকটা ব্যক্তিগত এখানে হাজির করাও, তার আইনজীবীকে হাজির করাও, তাকে বলো তার অপরাধটা কি, তার কাগজের ত্রুটি কোথায়, সেটা তো বলছে না। সুপ্রিম কোর্ট সম্পর্কে আমরা এটা বলতে বাধ্য হচ্ছি।